ডিব্রুগড়ের গভীর জঙ্গলে বাস করত একটা কালো চিতা যোগু আর তার সঙ্গী স্ত্রী চিতাবউ শান্তা। কালো চিতা তার সঙ্গিনী শান্তাকে এতটাই ভালোবাসতো যে শিকারে যাওয়ার সময়ও তাকে সঙ্গে নিয়ে যেত। ওগো শুনছো, আজকে তুমি একাই শিকারে যাও, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না? সে কি, হঠাৎ কি হলো? থাক, তবে আমারও আজকে আর শিকারে গিয়ে কোনো কাজ নেই। আরে তুমি অহেতুক চিন্তা করছো, সেরকম গুরুতর কিছুই হয়নি আমার। আর কিছুক্ষণের তো ব্যাপার, আর শিকারে না গেলে আমরা কি খাবো বলো? সে তো বুঝলাম, কিন্তু তোমায় একা এখানে রেখে যেতে মন চায় না। দিনকাল একদম ভালো নয়, কখন কোন চোরা শিকারি এসে কি করে তার যে কোনো ঠিক নেই। তুমিও না, তুমি মাঝে মাঝে ভুলে যাও আমিও চিতা, আমার শক্তিও কম নয়। কিন্তু তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আজকে আমরা দুজনে বিকেলে নদীর ধারে বেড়াতে যাব। কালো চিতা যোগু স্ত্রী শান্তাকে রেখে শিকারের সন্ধানে বেরিয়ে যেতেই সেখানে শিকারের সন্ধানে হাজির হলো ধুমলগড়ের মহারাজ সুরজদেব, যিনি হলেন একজন অব্যর্থ শিকারী। গভীর জঙ্গলে প্রবেশ করেই তিনি সৈন্যদের নিয়ে গিয়ে একটি স্থানে দাঁড়ালেন। অনেকেই আমায় এই জঙ্গলের কথা বলেছিল, এই জঙ্গলে নাকি দুটো দুষ্প্রাপ্য কালো চিতা আছে। আজকে তার একটাকে বন্দুক দিয়ে মেরে তবে ফিরবো। চলো সকলে। সাবধান সাবধান সৈন্যরা, টু শব্দটি করবে না কেউ। ওই যে আমার শিকার। উফ, কত কাল পরে আমার বন্দুক রক্তের স্বাদ পাবে। সাবধান। আচ্ছা, আমরা তাহলে এখানেই অপেক্ষা করছি মহারাজ, আপনি সাবধানে এগোন। পেরেছি, আমি পেরেছি। সৈন্যরা দেখো, এসে দেখো কি শিকার করেছি আমি। আনন্দে আমার মন নেচে উঠছে। সাধু মহারাজ সাধু, এ যে অকল্পনীয়। এত ভয়ঙ্কর চিতাবাঘকে আপনি এক গুলিতেই ধরাশায়ী করলেন। বলো, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এবার এই কালো চিতাকে আমি এই বর্ষাতে গেঁথে নিয়ে রাজ্যে ফিরব। সকলে দেখবে মহারাজ সুরজদেবের ক্ষমতা। এর ছাল আমি ঘরে টাঙিয়ে রাখবো। হ্যাঁ, ওফ, আজকে গিন্নি বেজায় খুশি হবে। তার সবচেয়ে পছন্দের এই হরিণের মাংস খেয়ে খুশি হয়ে যাবে সে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরি। রক্ত? এখানে এখানে রক্ত এলো কোথা থেকে? তবে কি? না 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 না, এ তো সম্ভব নয়, এ অসম্ভব। আমার শান্তা, না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। শান্তা, শান্তা! যেটার ভয় সর্বক্ষণ পেতাম সেটাই হলো আজ। আমার শান্তাকে, না 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 না, এর মাসুল দিতে হবে তাদেরকে যারা আমার শান্তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। প্রতিশোধ। এরপর কেটে গেছে বেশ কয়েকদিন। শান্তার বিরহে আর প্রতিশোধের আগুনে যোগু তখন উন্মাদ প্রায়। কিন্তু কে বা কারা এই কাণ্ড করেছে সেটা যে কিছুতেই জানতে পারছে না সে। হঠাৎই জঙ্গলের শেষ প্রান্তে এক কুটিরে সাধু বাবার সন্ধান পেয়ে সেখানে উপস্থিত হলো সে নিজের মনের সব প্রশ্নের উত্তর জানতে।
অনেক দিন ধরেই বারবার কুটিরের কাছে আসো আর ফিরে যাও। এতদিনে ভেতরে ঢোকার ইচ্ছে হলো তবে? ইচ্ছে না বাবা, সাহস হয়নি। আমি চিতাবাঘ, কি জানি ভয়েই হয়তো আপনি আমাকে তাড়িয়ে দেবেন, তাই আর কি। দুর্বোকা, আমাদের মতো সন্ন্যাসীর জন্য জীব মাত্রই আপন। ভগবান যখন বিভেদ করেন না, আমরা তো তুচ্ছ মানুষ। তবে তবে আমায় সাহায্য করুন বাবা, আমায় আপনি সাহায্য করুন। আমার স্ত্রী, আমার একমাত্র সাথী, তাকে ওরা কেড়ে নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমি জানি না ওরা কে। দয়া করুন, দয়া করুন, দয়া করুন, আমাকে বলুন বাবা, আপনি বলুন। শান্ত হও, শান্ত হও বাছা। তোমার রাগ, তোমার ভাবনা কোনোটাই অনুচিত নয়। কিন্তু যিনি এই কাজ করেছেন তিনি হলেন ধুমলগড়ের রাজা মহারাজ সুরজদেব, অপার শক্তিশালী মহারাজ? কিন্তু কিন্তু কেন? কি ক্ষতি করেছিল আমার শান্তা ওদের? কি কি অন্যায় ছিল তার? রাজা মহারাজের সামান্য শখ আর আহ্লাদের জন্যে কত পশু প্রাণ হারায়, তার কি কোনো হিসেব আছে? কিন্তু তুমি কি করে মহারাজের বিরুদ্ধে দাঁড়াবে? কিভাবে প্রতিশোধ নেবে? যদি আপনি চান বাবা, সেটা অবশ্যই সম্ভব। আমায় বর দিন বাবা, যাতে আমি ইচ্ছা মতো মানুষের রূপ ধারণ করতে পারি। তথাস্তু, তুমি যখন ইচ্ছে বাঘ থেকে মানুষের রূপ ধারণ করতে পারবে। কিন্তু মনে রেখো, একবার মানুষ থেকে বাঘে পুনরায় ফিরে এলে আর মানুষের রূপে ফিরতে পারবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবা, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলব না, কোনোদিনও না। সাধু বাবার থেকে প্রাপ্ত বিশেষ বরদানের সাহায্যে যোগু কালো চিতা থেকে মানুষে রূপান্তরিত হয়ে ধুমলগড় হাজির হলো। কিন্তু এমনি এমনি তার মহারাজের কাছে পৌঁছানো সম্ভব নয়, তাই সে এক ফন্দি আঁটল। নমস্কার, আপনি এই রাজ্যের বাসিন্দা তাই না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আগে কখনো এই মুলুকে দেখেছি বলে মনে হয় না। ভিনদেশী বুঝি? আগে হ্যাঁ, সেই পরশুদিন থেকে হাঁটতে হাঁটতে এই রাজ্যে এসে পৌঁছেছি। নিজের রাজ্য থাকতেই এই রাজ্যের সুখ্যাতি অনেক শুনেছি। এখানকার মানুষও নাকি বড্ড ভালো। তাই বুঝি? তাই এই রাজ্যে কি করতে এসেছো? বেড়াতে বুঝি? আমাদের মতো গরিবের কি আর বেড়াতে যাওয়া মানায় ভাই? এসেছি কাজের সন্ধানে। শুনেছি মহারাজ নাকি বেজায় সজ্জন ব্যক্তি। যদি একটা কাজ পাওয়া যেত খুব উপকার হতো। আমি নিজেই তো রাজবাড়িতে কাজ করি, তুমি চলো না আমার সাথে। মহারাজকে বলে তোমার যদি একটা গতি হয়। তা তোমার নামটা কি বাপু? আমার নাম যোগু। হ্যাঁ, যোগু বাঘ। মানে ওই যোগু বাঘ। বাঘ, হ্যাঁ, যোগু বাঘ। প্রণাম মহারাজ, আমি রেখা, রাজপাকশালাতে কাজ করি। আপনার একজন পরিচারকের প্রয়োজন ছিল, তাই একে নিয়ে এলাম। এর নাম যোগু বাঘ। যোগু ততক্ষণে মহারাজের কক্ষের চারিদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। মহারাজের কক্ষের পশ্চিম দিকের দেওয়ালে চোখ যেতেই যোগুর চোখ আটকে যায়। সেই দেওয়ালে ঝুলছে
তার প্রিয়তমা শান্তার নিকষ কালো ছালটা। যোগুর চোখে জল এসে যায়। মনের রাগ আর কষ্ট দুটো লুকিয়ে সে নিজেকে সামলায়। কি রে, কি কাজ পারিস? আগে আগে সব মহারাজ, যা যা বলবেন আমি সব করতে পারি। ঘর পরিষ্কার থেকে বাসন ধোয়া সব কিছু। শুধু আমায় কাজটা দিন মহারাজ, বড্ড বড্ড গরিব আমি। সে তো না হয় বুঝলাম, কিন্তু রেখা তো বললো যে তুই নাকি ভিনদেশী। তা একজন ভিনদেশীকে কাজ দিই কি করে? ভিনদেশী হলে কি হবে মহারাজ, আমি অত্যন্ত সৎ এবং পরিশ্রমী। আপনি আপনি একটা সুযোগ দিয়ে দেখুন আমায়, আর দ্বিতীয়বার ভাববার সুযোগ আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই আজ থেকেই কাজে লেগে পড়। আমার এই কক্ষের দায়িত্ব তোর। মনে রাখিস, কাজ ভালো না লাগলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আগে সেই পরিস্থিতি আসবে না মহারাজ, আমি নিজের কাজ খুব ভালো করে করব। অল্প কয়েকদিনের মধ্যেই যোগু নিজের কাজের দ্বারা মহারাজের বিশ্বাস আর ভরসা জিতে নিল। মহারাজের কক্ষে এখন তার অবাধ বিচরণ। সেদিন ছিল ঘোর অমাবস্যা। গঞ্জের মধ্যে একটি কালী পুজোতে রাজপ্রাসাদের প্রায় সকল দাসদাসী গেছে। মহারাজ কক্ষে প্রবেশ করে বললেন, দাস দাসী কে আছিস, শিগগির আমার পোশাকটা নিয়ে আয়। পুজো শুরু হওয়ার আগে আমায় পৌঁছতে হবে। এই 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 নিন মহারাজ আপনার পোশাক। কিন্তু আপনার তো কোথাও যাওয়া হবে না মহারাজ। কেন, আবার কেউ দর্শন প্রার্থী এসেছে বুঝি? বারণ করে দে সকলকে। আমি মা কালীর দর্শনের জন্য যাব এখন। বলি হবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা মহারাজ, মা কালী তো সকলেরই মা, তবে মা কখনো সন্তানের বলি চাইতে পারে? বাবা, এত দার্শনিক কথাবার্তা, তাও আবার তোর মুখে! মূর্খ চাকরের মুখে এসব বড্ড বেমানান রে। আর দেবীর পুজোয় ওসব তুচ্ছ প্রাণীর বলি হবে, এ আর এমন কি? পশুর জীবনের কোনো মূল্য আছে নাকি? তাই বুঝি নিজের আনন্দের জন্য এক পশুর প্রাণ কেড়ে নেওয়া যায়? মানে কি বলতে চাইছিস তুই? কার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে? এই কালো চিতা আমার সঙ্গিনী, আমার স্ত্রী, আমার জীবন। নিজের শখ পূরণের জন্য তার প্রাণ কেড়ে নিয়েছিস তুই, আর তুই আজ তার ফল পাবি। কি কিসব বলছিস তুই? তুই 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 কে? আমি আমি তোর জম। অনেক দিন ধরে মানুষ হয়েছিলাম আর অপেক্ষায় ছিলাম একটা সুযোগের। আজকে দেখবি মৃত্যু কতটা ভয়ানক হয়। না না না, সৈন্যমন্ত্রী কে আছো? বাঁচাও, আমায় বাঁচাও। কেউ কোথাও নেই, তোকে বাঁচানোর জন্য কেউ নেই। মহারাজের চিৎকার পৌঁছয় না কারো কানে। ধীরে ধীরে মিলিয়ে আসে তার আর্তনাদ। আর যোগু নিজের প্রতিশোধ পূর্ণ করে রাজপ্রাসাদের পেছনের জঙ্গলে অন্তর্হিত হয়। রাজপ্রাসাদের সকলে ফিরে এসে মহারাজের ছিন্ন ভিন্ন দেহ দেখে স্তম্ভিত হয়ে যায়, কারণ রাজপ্রাসাদে বাঘের প্রবেশ যে অসম্ভব। তাই ধুমলগড়ের মহারাজের মৃত্যু রহস্য আজও রহস্যই রয়ে গেছে।